নিজের নামে জমি না থাকলেও পাওয়া যাবে কৃষক বন্ধু। আর সেজন্য আজ থেকেই ফর্ম জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে। তো এই ক্ষেত মজুরদের জন্য যে ফর্মটি নির্ধারিত করা হয়েছে, সেই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন, ফর্মটি কোথায় থেকে নেবেন, ফর্মটি কোথায় জমা দেবেন, তার সঙ্গে ফর্মটির সঙ্গে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে, সমস্ত ইনফরমেশন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে কৃষক বন্ধু রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট বা ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। তার সঙ্গে যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। তো আপনারা অন স্ক্রিনে একটি ফর্ম দেখতে পাচ্ছেন। তো এই ফর্মটি কিন্তু ক্ষেত মজুরদের জন্যই প্রকাশিত করা হয়েছে। তো এই ফর্মটি আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে যদি আপনার নিজের নামে জমি না থাকে এবং কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নিতে চান। তাহলে এখানে দেখুন বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ, তারপরে দেখুন ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে নাম নথিভুক্তকরণের আবেদনপত্র। তো এবার প্রথমেই এখানে ব্যক্তিগত তথ্য, তার মধ্যে এখানে রয়েছে নাম। তো ফার্স্ট আপনাকে কৃষকের যে নাম সেটি এখানে বসাতে হবে। এরপরে এখানে ভিলেজের নাম, এখানে গ্রামের নামটি আপনারা বসিয়ে দেবেন বা লিখে দেবেন। এরপরে গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখতে হবে। তারপরে আপনারা পোস্ট অফিসের নাম এখানে লিখে দেবেন। এরপরে এখানে বলা হচ্ছে ব্লক, তো এখানে আপনি ব্লকের নামটি লিখে দেবেন। তারপরে পুলিশ স্টেশন যেটি হবে সেটি আপনারা এখানে লিখে দেবেন। এখানে ডিস্ট্রিক্টের নামটি লিখে দেবেন। এরপরে আপনার যে পিনকোড সেটি আপনারা এই ঘরে লিখে দেবেন। পিনকোডটি এখানে লিখে দেওয়ার পরেই আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তারপরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন ফাদার অ্যান্ড হাজব্যান্ড নেম। তো এখানে বাবা অথবা স্বামীর নাম আপনাকে ইনপুট করতে হবে বা লিখে দিতে হবে। তার মধ্যে আপনি এখানে কার নাম বসাচ্ছেন সেটি কিন্তু এখানে টিক চিহ্ন দিয়ে আপনাকে উল্লেখ করতে হবে। ফর ডেমো পারপাসের জন্য এখানে যদি আপনি পিতার নাম লিখেন তাহলে পিতার এখানে কিন্তু টিক চিহ্নটি দিতে হবে। তারপরে আপনারা কি করবেন, এখানে সেই নামটি আপনারা লিখে দেবেন। নামটি এখানে লিখে দেওয়ার পরেই আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন ডেট অফ বার্থডে, অর্থাৎ জন্ম তারিখ আপনাকে কিন্তু এখানে লিখতে হবে। তো প্রথমের এই দুইটি ঘরে আপনারা তারিখ লিখবেন, তারপরের এই দুইটি ঘরে আপনারা মান্থ লিখবেন এবং তারপরে এখানে যে চারটি ঘর দেওয়া রয়েছে এখানে আপনারা ইয়ার বা সাল লিখে দেবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন 1/4/2026 পর্যন্ত এই কৃষকের কত বয়স, টোটাল বয়স কত সেটি কিন্তু এখানে লিখতে হবে। 20 বছর, 30 বছর না 35 বছর, যেটাই হবে না কেন আপনার ক্ষেত্রে সেটাই কিন্তু আপনাকে এখানে এই দুইটি ঘরে লিখতে হবে। তো আপনারা অন স্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন, যদি এই ফর্মটি প্রিন্ট করে আপনি ডেমো পারপাসের জন্য ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে ফলো করবেন, কারণ সেখানে আমি এই ফর্মটি দিয়ে দেবো। তো আপনারা এটা প্রিন্ট করে ডেমো পারপাসের জন্য ব্যবহার করবেন, নাকি কোনো অফিস ইউজের জন্য, অর্থাৎ এই ফর্মটি ফিল আপ করে আপনি দুয়ারে সরকার ক্যাম্পে জমা করবেন না। তো চলুন আগে ফর্মটি ফিল আপ করার পদ্ধতি দেখে নিই, তারপরে আমি আপনাদেরকে আরও ইনফরমেশন জানিয়ে দেবো। এরপরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন জেন্ডার। তো এখানে যে জেন্ডার দেওয়া রয়েছে এখানে পুরুষ, মহিলা নাকি আদার, আপনার ক্ষেত্রে যেটি হবে সেটির মাথাতেই কিন্তু টিক চিহ্ন দিতে হবে। ফর ডেমো পারপাসের জন্য যদি মেল হয় মানে পুরুষ হয় সেক্ষেত্রে আপনারা এই ঘরে টিক চিহ্ন দেবেন, যদি মহিলা হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এই ঘরে টিক চিহ্ন দেবেন, আর যদি আদার হয় সেক্ষেত্রে আপনারা এই ঘরে টিক চিহ্নটি দিয়ে দেবেন। এরপরে এখানে বলা হয়েছে কাস্ট। তো এখানে কি কাস্ট সেটিও কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে প্রথমেই রয়েছে জেনারেল, তারপরে রয়েছে এসসি, তারপরে এসটি, তারপরে ওবিসি। আপনার ক্ষেত্রে যে কাস্ট হবে সেটির পাশেই কিন্তু আপনাকে টিক চিহ্ন দিতে হবে। সাধারণত অনেকেরই এখানে জেনারেল থাকে, তো তার জন্য আপনারা জেনারেলের এখানে টিক চিহ্ন দেবেন। যদি এসসি হয় তাহলে এসটির এখানে টিক চিহ্ন দেবেন। যদি এসসি হয় তাহলে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন এসটির নিচে একটি ঘর রয়েছে এখানে টিক চিহ্নটি দিয়ে দেবেন। ওবিসি হলে আপনারা এখানে টিক চিহ্নটি দিয়ে দেবেন। এইভাবেই কিন্তু আপনাকে টিক চিহ্নগুলো দিতে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন বলা হচ্ছে মোবাইল নম্বর। তো এখানে কোন মোবাইল নম্বর বসাবেন, দেখুন এখানে কিন্তু একদম পরিষ্কারভাবে লেখা রয়েছে ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত মোবাইল নম্বর কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে। অর্থাৎ আপনি এই প্রকল্প আবেদন করার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছেন বা যে ব্যাংক অ্যাকাউন্টের তথ্যগুলো দিচ্ছেন সেই ব্যাংক অ্যাকাউন্টে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে শুধুমাত্র সেই মোবাইল নম্বরটি আপনাকে কিন্তু এই ঘরগুলোতে লিখতে হবে। অন্য কোনো মোবাইল নম্বর এখানে লিখলে কিন্তু চলবে না। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে লিঙ্ক থাকা মোবাইল নম্বর আপনারা এখানে বসিয়ে দেবেন। এরপরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন আধার কার্ড নম্বর। তো এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যান্ডেটরি লেখা রয়েছে, অর্থাৎ আধার কার্ড নম্বর এটি কিন্তু বাধ্যতামূলক।
অবশ্যই আপনাকে কিন্তু আধার কার্ড নম্বর দিতে হবে। তো এক একটি ঘরে এক একটি সংখ্যা লিখে আপনারা আপনাদের যে মানে অ্যাপ্লিক্যান্টের যে আধার কার্ড নম্বর সেটি সম্পূর্ণভাবে আপনারা এখানে বসিয়ে দেবেন। এরপরে পেয়ে যাবেন ভোটার কার্ড অর্থাৎ ইপিক নম্বর। তো এখানে কিন্তু এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ড নম্বরটি বাধ্যতামূলক করা হয়নি। যদি আপনারা এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন অপশনাল অর্থাৎ অবশ্যই নয়, মানে এটি প্রয়োজন নেই। যদি থাকে তাহলে অবশ্যই আপনি দিতে পারেন, তবে যদি আপনার ভোটার কার্ড থাকে তাহলে অবশ্যই ভোটার কার্ড নম্বরটিও এখানে দেবেন। যদি ভোটার কার্ড থাকে তাহলে আপনার জন্য কিন্তু এখানে ভোটার কার্ড নম্বরটি দেওয়া বাধ্যতামূলক। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক ডিটেলস অর্থাৎ ব্যাংকের তথ্য কিন্তু আপনাকে দিতে হবে। তো এখানে আপনারা প্রথমে পেয়ে যাবেন নাম। তো এখানে বলা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম। তো এবার আপনি যে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস বা তথ্য এখানে দিচ্ছেন সেই ব্যাংক অ্যাকাউন্টে যেমন নাম রয়েছে বা যে নাম রয়েছে যেমন বানান রয়েছে সেম একইভাবে কিন্তু আপনারা এখানে সেই নামটি লিখে দেবেন। নামটি এখানে লিখে দেওয়ার পরে এবার এখানে আপনি অ্যাকাউন্ট নম্বর লিখে দেবেন। অ্যাকাউন্ট নম্বর এখানে লিখে দেওয়ার পরেই ব্যাংকের যে আইএফএসসি কোড সেটি আপনারা এখানে লিখে দেবেন। ব্যাংকের আইএফএসসি কোড লিখে দেওয়ার পরে ব্যাংকের যে নাম সেটি আপনারা এখানে লিখবেন। ব্রাঞ্চের নাম কি সেটা আপনারা এখানে লিখে দেবেন। এরপরে আপনারা এখানে পেয়ে যাবেন অ্যাকাউন্ট টাইপ মানে অ্যাকাউন্টের ধরন কি। তো এখানে সেভিং অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট দুটো দেওয়া রয়েছে। অধিকাংশ মানুষের কিন্তু এখানে সেভিং অ্যাকাউন্ট রয়েছে। তো আপনারা কি করবেন, এই সেভিং অ্যাকাউন্ট এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। যদি আপনার ক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আপনারা কারেন্ট অ্যাকাউন্টের এখানেও টিক চিহ্ন দিতে পারেন। তো এক কথায় আপনার যে অ্যাকাউন্ট সেটির ওপরেই কিন্তু আপনাকে টিক চিহ্ন দিতে হবে। যদি কারেন্ট হয় কারেন্ট, সেভিং হলে সেভিং, দুটোর মধ্যে যেটি হবে সেটির ওপরেই আপনারা টিক চিহ্নটি দিয়ে দেবেন। এরপরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন বলা আছে ব্যাংকের সংযুক্তি নথি। তো এখানে ফটোসহ পাসবই যদি থাকে তাহলে আপনি ফটোসহ পাসবই মানে ব্যাংকের যে বই সেটিও দিতে পারেন বা জমা করতে পারেন। এছাড়াও যদি আপনার কাছে ক্যান্সেল চেক থাকে, ধরুন আপনার কাছে পাসবই নেই, আপনার কাছে ক্যান্সেল চেক রয়েছে, সেক্ষেত্রে আপনি ক্যান্সেল চেকও দিতে পারেন। তো এবার আপনার কাছে যদি পাসবই থাকে তাহলে আপনারা পাসবইয়ের পাশে এখানে যে ঘরটি রয়েছে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। যদি আপনার কাছে ক্যান্সেল চেক থাকে এবং আপনি যদি এই ক্যান্সেল চেকটি দিতে চান সেক্ষেত্রে আপনারা ক্যান্সেল চেক এখানেও টিক চিহ্ন দিতে পারেন। দুটোর মধ্যে যেটি আপনার কাছে থাকবে সেটিতে আপনি টিক চিহ্ন দেবেন এবং সেই ডকুমেন্টটি কিন্তু আপনাকে এই ফর্মটির সঙ্গে জমা করতে হবে। এবার এরপরে এখানে রয়েছে নমিনি ডিটেলস। এবার কিন্তু আপনাকে আপনার নমিনি ডিটেলস দিতে হবে। তো আপনি যে ব্যক্তিকে নমিনি করতে চান সেই ব্যক্তির যে নাম সেটি কিন্তু আপনারা এখানে লিখে দেবেন, অর্থাৎ নেম অফ দ্য নমিনির নাম আপনারা এখানে লিখে দেবেন। এখানে যে আপনারা একদম পরিষ্কারভাবে দেখতে পেয়ে যাবেন নেম অফ দ্য নমিনি, অর্থাৎ যিনাকে আপনি নমিনি করতে চান তিনাকে আপনার নাম তিনার নামটি এখানে লিখে দিতে হবে। নমিনির নামটি এখানে লিখে দেওয়ার পরে রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট মানে অ্যাপ্লিকেন্টের সঙ্গে এইখানে যে ব্যক্তির নাম আপনি লিখলেন সেই ব্যক্তির কি রিলেশন, অর্থাৎ আপনি যিনাকে নমিনি করছেন তিনার এবং যিনি অ্যাপ্লিকেন্ট তিনার সঙ্গে কি রিলেশন সেটি কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে। রিলেশনশিপ এখানে লিখে দেওয়ার পরে এবার নমিনির ফাদার্স অ্যান্ড হাজবেন্ড বাবা অথবা স্বামীর নাম কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। আপনি যিনাকে নমিনি করছেন তিনার বাবা অথবা স্বামীর নাম এখানে আপনাকে কিন্তু লিখতে হবে। ফর এক্সাম্পল ধরুন আপনি অ্যাপ্লিকেন্ট এবং আপনার স্ত্রীকে আপনি এখানে নমিনি করলে আপনার স্ত্রীর নামটি এখানে বসাবেন। পুনরায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনার স্ত্রীর নামটি আপনারা এখানে বসাবেন, তারপরে আপনার স্ত্রীর সঙ্গে কি রিলেশন মানে স্ত্রী সেটি আপনারা এখানে উল্লেখ করবেন এবং তারপরে আপনার স্ত্রীর গার্জেন অর্থাৎ আপনার স্ত্রীর আধার কার্ডে বা ডকুমেন্টে যদি স্বামীর নাম থাকে তাহলে স্বামীর নাম আপনারা এখানে বসিয়ে দেবেন। যদি বাবার নাম থাকে তবেই কিন্তু আপনারা বাবার নামটি এখানে বসাবেন, অর্থাৎ স্ত্রীর ডকুমেন্টে গার্জেন হিসেবে যিনি রয়েছেন তিনার নামটি আপনারা এখানে বসিয়ে দেবেন। এরপরে ডেট অফ বার্থডে, এবার নমিনির যে ডেট অফ বার্থডে সেটিও কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে। তো প্রথমকার এই দুইটি ঘরে আপনারা তারিখ লিখবেন, তারপরে এই দুইটি ঘরে আপনারা মান্থ লিখবেন এবং এই চারটি ঘরে আপনারা ইয়ার লিখে দেবেন। এবার 1/4/2026 পর্যন্ত এই নমিনির বয়স কত সেটিও কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে। এবার এখানে কিন্তু আরও একটি অতিরিক্ত অপশান দেওয়া রয়েছে। দেখুন এখানে বলা আছে নমিনির অভিভাবকের নাম। নমিনির বয়স 18 বছরের নিচে হলে, যদি আপনি যে ব্যক্তিকে নমিনি করছেন তিনার বয়স যদি 18 বছরের নিচে হয় সেক্ষেত্রে নমিনির অভিভাবকের নাম কিন্তু এখানে আপনাকে লিখে দিতে হবে।
তারপরে অ্যাপ্লিকেশনের একদম শেষের দিকে গেলে আপনারা এখানে পেয়ে যাবেন সিগনেচার করার অপশন। তো এখানে অ্যাপ্লিকেন্টের সিগনেচার আপনাকে করতে হবে। অ্যাপ্লিকেন্ট এখানে সিগনেচার করার পরে এখানে তারিখটিও বসিয়ে দিতে হবে। এরপর এখানে দেখতে পেয়ে যাবেন অ্যাকনলেজমেন্ট রিসিভ। তো এটা কিন্তু আপনাকে অ্যাকনলেজমেন্ট রিসিভ দেওয়া হবে। এবার এই রিসিভে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট এটিও আপনি লিখে দেবেন, যদিও বা এটি আপনার জন্য বাধ্যতামূলক নয়, তবে আপনি লিখে দেবেন, তাহলে রিসিভটি আপনাকে করে দেওয়াতে আধিকারিকদের সুবিধা হবে। তো এখানে অ্যাপ্লিক্যান্টের যে নাম সেটি বসিয়ে দেবেন, অ্যাকনলেজমেন্ট আইডি যেটি কিন্তু ওনারাই বসাবেন বা আধিকারিকরাই বসাবে, তারপর তারিখ এখানে আপনারা বসিয়ে দেবেন। এরপরে এখানে আবেদনপত্র গ্রহণের স্বাক্ষর, মানে যে আধিকারিক আপনার আবেদনপত্রটি গ্রহণ করবে তিনার স্বাক্ষর বা সিগনেচার কিন্তু এখানে করা থাকবে। এবার সিগনেচারটি এখানে করে নেবার পরেই আপনার ফর্মটি যখন সাকসেসফুলি জমা নেওয়া হয়ে যাবে, জমা নেওয়া হওয়ার পরেই এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আপনাকে কেটে দিয়ে দেওয়া হবে অ্যাকনলেজমেন্ট স্লিপ হিসাবে বা রিসিভ হিসাবে যে আপনার ফর্মটি জমা নেওয়া হয়েছে। এবার আসি আসল বিষয়ে যে এই ফর্মটি আপনি কোথায় থেকে নেবেন। তো দেখুন, এই ফর্মটি ডেমো পারপাসের জন্য আমি আমাদের যে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে দিয়ে দেবো। জাস্ট ফর্মটি দেখে আপনারা শিখে নিতে পারবেন যে কিভাবে ফর্মটি ফিল আপ করবেন। এই ফর্মটি আমি কিন্তু শুধুমাত্র ডেমো পারপাসের জন্যই দেব, যদি আপনারা রিকোয়েস্ট করেন। আর এই ফর্মটি অরিজিনাল যে ফর্ম সেটি আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকেই নেবেন। ইতিমধ্যে আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিয়েছি যে দুয়ারে সরকার ক্যাম্প কোথায় কোন এরিয়াতে বসবে সেটি কিভাবে দেখবেন। তো যদি আপনি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন যে আপনার এলাকায় কোথায় দুয়ারে সরকার ক্যাম্প বসছে। তো আপনি আপনার দুয়ারে সরকার ক্যাম্প থেকেই এই ফর্মটি নেবেন। ফর্মটি নেবার পরে ফর্মটি ফিল আপ করবেন। ফর্মটি ফিল আপ করার পরেই এই ফর্মের সঙ্গে আপনাকে কিছু জরুরি ডকুমেন্ট দিতে হবে। যেমন ধরুন এখানে আপনাকে মানে অ্যাপ্লিকেন্টকে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এরপরে এখানে অ্যাপ্লিকেন্টের অ্যাকাউন্টের যে ডিটেলস বা অ্যাকাউন্টের পাসবই, আর যেটা প্রয়োজন হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি তো আপনারা এই ফর্মে ফিল আপ করছেন। এবার এখানে যে ব্যক্তিকে আপনি নমিনি হিসাবে ইনপুট করলেন বা যে ব্যক্তিকে আপনি নমিনি করলেন সেই নমিনির একটি আধার কার্ডের কপি নিয়ে যাবেন সঙ্গে করে, যদি আধিকারিকরা চায় তবে দিবেন। আর প্রত্যেকটি ডকুমেন্টে কিন্তু সেলফ অ্যাটেন্ডেন্স মানে আপনাকে সই করে নিতে হবে। প্রত্যেকটা ডকুমেন্টে আপনি সই করে নেবেন বা অ্যাপ্লিক্যান্ট সই করবে। তারপরে এই অ্যাপ্লিকেশনেও আপনারা একটি সিগনেচারের জায়গা পেয়ে যাবেন, এখানেও সিগনেচার করে দেবেন। তার সঙ্গে এখানে একটি সেলফ ডিক্লারেশন ফর্মেরও প্রয়োজন হবে, সেটিও কিন্তু আপনাকে ফিল আপ করে জমা করতে হবে এই ফর্মের সঙ্গে। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই সেলফ ডিক্লারেশন ফর্মটি এখানে ওপেন করে নিয়েছি। তো এইখানে আপনারা দেখতে পেয়ে যাবেন বলা হচ্ছে ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে আবেদনের জন্য সুঘোষণাপত্র, মানে সেলফ ডিক্লারেশন ফর্ম। এবার এখানে আমি আপনার নাম লিখে দেবেন, উপভোক্তার নাম, তারপরে আপনার পিতা বা গার্জেনের নাম এখানে লিখে দেবেন, পিতা বা স্বামী যেটা হবে সেখানে এখানে একটি চিহ্ন দিয়ে দেবেন, যদি পিতা হয় পিতা, স্বামী হলে স্বামী। তারপরে এখানে আপনি আপনার গ্রামের নাম লিখে দেবেন, তারপরে এখানে গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেবেন। এবার এখানে আপনি আপনার ব্লকের নাম লিখে দেবেন, তারপরে এখানে থানার নাম লিখবেন এবং এখানে আপনি আপনার জেলার নাম লিখে দেবেন। তার নিচেই কিন্তু এখানে দেখুন বলা আছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমার কোনো চাষযোগ্য জমি নেই, আমি ভাগচাষী বা বর্গাদার হিসেবেও নথিভুক্ত নয়, আমি জীবন ধারণের জন্য অন্যের কৃষি জমিতে ক্ষেত মজুর হিসাবে কৃষি সংশ্লিষ্ট কাজে পুরোপুরি নির্ভরশীল। এই মোতাবেক আমি ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে সহায়তা পাওয়ার জন্য আবেদন করছি। তারপরে এখানে দেখুন বলা হচ্ছে আমি আরও ঘোষণা করছি যে আমার জ্ঞান ও বিশ্বাস মতে উপরোক্ত তথ্য সঠিক। যদি কোনো সময় এই তথ্য ভুল প্রমাণিত হয় তাহলে উপযুক্ত কর্তৃপক্ষ আমার এই প্রকল্পের সুবিধা পাওয়ার দাবি সরাসরি বাতিল করে দিতে পারবেন এবং ইতিমধ্যে আমি যদি এই প্রকল্পে কোনো সুবিধা পেয়ে থাকি তা ফেরত দিতে বাধ্য থাকিব। আমি রাজ্য সরকারের নিম্নলিখিত প্রকল্পের একজন সুবিধাভোগী। তারপরে দেখুন বলছে সঠিক বক্সে টিক চিহ্ন দিন। তো এবার যদি আপনি কৃষক বন্ধু নতুন প্রকল্পের অলরেডি সুবিধা পান সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে যে বক্সটি দেওয়া রয়েছে এখানে আপনাকে টিক চিহ্নটি দিয়ে দিতে হবে। যদি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন এখানে টিক চিহ্নটি দিয়ে দেবেন। যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান সেক্ষেত্রে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এখানে টিক চিহ্নটি দিয়ে দেবেন। যদি এই দুটো প্রকল্পের সুবিধা না পান আপনি তাহলে এখানে আপনার টিক চিহ্ন দেওয়ার দরকার নেই। এবার এই প্রকল্পগুলো ছাড়াও যদি আপনি অন্য কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন সেক্ষেত্রে সেই প্রকল্পের নামটিও কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। তারপরে আপনারা এখানে স্থান বসিয়ে দেবেন বা লিখে দেবেন আপনি কোন স্থান থেকে ফর্মটি সাবমিট করছেন বা কোন গ্রাম থেকে, তারিখটি আপনারা এখানে বসিয়ে দেবেন, আবেদন করে অর্থাৎ অ্যাপ্লিকেন্টের যে সিগনেচার সেটি আপনারা এখানে করে দেবেন।
তাহলে আপনাদের যে কাজ সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তো আজকের এই ভিডিওয় আমি আপনাদেরকে দেখালাম যে আপনারা কিভাবে ক্ষেত মজুরদের জন্য যে গভর্নমেন্টের তরফ থেকে নতুন ফর্মটি প্রকাশিত করা হয়েছে সেই ফর্মটি ফিল আপ করবেন, ফর্মটির সঙ্গে কি কি ডকুমেন্ট লাগবে এবং ফর্মটি কোথায় থেকে নেবেন এবং কোথায় জমা করবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। তার সঙ্গে যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। এছাড়াও ছোটোখাটো নিত্য নতুন আপডেট বা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলেও ফলো করবেন। তো আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।